প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার দেওয়া হয় সেই পশ্চাতের টেস্ট পেপারের অর্থাৎ বোর্ডের টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 255, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি তোমরা নতুন থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে এই পিডিএফগুলো পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো আজকে 255 নম্বর পেজে প্রথমে যে গ্রুপ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো সেখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের দাগে বলা আছে যে সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী তা হলো কি? অবলোহিত রশ্মি। এরপরে আছে দেখো যে বলা হয়েছে এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? 0.224 লিটার। এরপরে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? 0.089 গ্রাম। এরপরের প্রশ্ন দেওয়া আছে 1.4 পদার্থ কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? সেটা হলো কঠিন। এরপরে আছে বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হয়? কমে। কোনো উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস কত? সেটা হবে 15 সেন্টিমিটার। এরপরে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুর আধানের পরিমাণ 3.2 × 10⁻17 সি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻15 সি। বস্তুগুলিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে? এটা হবে 200টি। এরপরে আছে দেখো সেটা বলা আছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীতে উৎপন্ন তাপ একই থাকবে। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এরপরে দেখো 1.10 প্রশ্ন, সেটা বলা হয়েছে সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল ও কঠিন হ্যালোজেন হলো বিআর এবং ব্রোমিন এবং আয়োডিন। এরপরে দেখো বলা হয়েছে যে পদার্থ কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না? সেটা হবে NaOF। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। এরপরে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে পদার্থ কোন যৌগটি উৎপন্ন হয়? সেটা হবে NO। কোনটি সালফাইডযুক্ত আকরিক? সেটা হলো কপার গ্লান্স। সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। এরপরে গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা বলা আছে দেখো 21টা প্রশ্ন আছে এমসিকিউ টাইপ প্রশ্ন, 21টা প্রশ্ন আছে 1 নম্বর করে। দুয়ের দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে দেখো সেখানে বলা আছে 2.1 দাগের প্রশ্ন। 2.1 বলা আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? সেটা তোমাদের হবে কি? ট্রোপোস্ফিয়ার। তাহলে সেখানে কোন স্পিয়ার হবে? ট্রোপোস্ফিয়ার। কোন স্তরে? ট্রোপোস্ফিয়ারে এই মেঘ, ঝড়, বৃষ্টি দেখা যায়। এরপরে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? সেটা হবে NO গ্যাস। তাহলে দেখো এরপরের প্রশ্নতে অথবা দিয়েছিল যে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। এটা হলো। এরপরে বলয় ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। তার নাম কি? হচ্ছে গ্যাসের ভর। তাহলে সেটা হবে কি? গ্যাসের ভর। এরপরে আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার কিরূপ সম্পর্ক? এটা হবে কি? সমানুপাতিক। এরপরে আছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হয়, এটা সত্য না মিথ্যা? এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কথা দিয়েছিল পাত্রের উপাদান বিভিন্ন হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান একই হয়, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে পরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো কোন শর্তে উত্তর লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? তো এটা তোমাদের হবে যে বস্তুর দূরত্ব যদি গ্রেটার দেন বস্তুর দূরত্ব অর্থাৎ ইউ যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু ফোকাস দূরত্ব হয়, অর্থাৎ F, এটা যদি হয় তাহলে এটা সম্ভব। এরপরে দেখো চক্ষুর উপযোজন কাকে বলে? তো চক্ষুর উপযোজন কাকে বলে? F দিয়ে লিখবে যে সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্ট এর সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্স এর ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ও হ্রাস হবে। এটা বৃদ্ধি ও হ্রাস করে
দূরের কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করার ক্ষমতাকে উপযোজন বলে। আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? তো আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে সেটা হবে কি, বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য। তাহলে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য। এরপরের যে প্রশ্নগুলো আছে থাকো সেটা বলা আছে 2.8। সেখানে বলা আছে ফ্লেমিংয়ের মামাস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। সেটা হলো কি, বৈদ্যুতিক মোটর। এরপরে আছে তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? সেটা হবে লেঞ্জের সূত্র। এরপরে আছে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন অংশ থেকে নির্গত হয়? সেটা হবে কেন্দ্র থেকে। এরপরে আছে একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। সেটা হবে অ্যাস্টাটিন। এরপরে আছে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি? এটা হবে 18টি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2.13-তে, সেখানে বলা হয়েছে যে কোন প্রকারের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? সেটা হবে আয়নীয় বন্ধন এর নির্দিষ্ট অভিমুখ নেই। এরপরে সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো। সেটা হবে নাইট্রোজেন। এরপরে আছে দেখো অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। সেটা হলো সোনা লিখতে পারো, দুটো লিখতে হবে, তাহলে সোনা এবং রূপা হচ্ছে Ag। এরপরে আছে পিতলের উপর বা কোনো বস্তুতে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? সেটা হবে কি, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। এরপরে আছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? সেটা হবে বিশুদ্ধ সিলভারের পাত। এরপরে আছে কিপ যন্ত্রে কি ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন এমন গ্যাস। কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এমন গ্যাস। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? সেটা হবে নাইট্রিক অ্যাসিড। এরপরে আছে থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। সেটা হলো ক্রোমিয়াম এবং লোহা। এরপরে আছে একটি অ্যামালগামের উদাহরণ দাও। তোমরা কি লিখবে? অ্যামালগাম AuHG। এরপরে আয়রনের একটি ধাতু সংকরের নাম লেখো। এটা লিখবে ইনভার। এরপরে অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH
2n-2 হচ্ছে অ্যালকাইন সাধারণ সংকেত। নেক্সট প্রশ্ন, CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। তো লিখবে CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। তাহলে এটা হলো। এরপরের প্রশ্নগুলো দেওয়া আছে যে গ্রুপ সি এর মধ্যে প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়, এই অবধি তোমরা লিখবে। এখানে 9টা প্রশ্ন 2 নম্বর করে 18 নম্বর দেওয়া আছে। কত দিয়ে প্রশ্ন ছিল বায়োফুয়েল বলতে কী বোঝায়, উদাহরণ দাও। বায়োফুয়েল সম্পর্কে লিখবে, উদাহরণ দেবে। এরপরে দেখো 3.2 এর যে অঙ্ক দেওয়া আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm Hg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন 1.64 লিটার হলে সর্বজনীন গাড়ি দ্রব্যক আর এর মান কত। তাহলে আমরা পদার্থ দেখো টি দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা কী করবো, কেলভিনে নিয়ে যাবো। তাহলে 273 যোগ করবো, তাহলে 300 কেলভিন হবে। এবং পি 570 mm Hg, সেটাকে আমরা এটিএমে নিয়ে যাবো, তাহলে 760 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এবার ডব্লিউ দেওয়া আছে দেখো 2.2 গ্রাম, এম দেওয়া আছে 44 গ্রাম পার মোল যেহেতু CO2 সেজন্য, এবং ভি আয়তন এখানে দেওয়া আছে 1.64 লিটার, এবং আর এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি এই সূত্র পরে এখানে লিখবো, আমরা জানি PV = W/M × RT, এবং এখানে আমরা প্রত্যেকটা আটটা যদি রেখে দিই এদিকে, বাকি এদিকে পাঠিয়ে দিই, তাহলে আমাদের PVM × W/T হবে। এখানে এবার প্রত্যেকটা ভ্যালু আমরা বসালে আমাদের উত্তর কত হবে, এত আসবে। তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হলো এত লিটার ATM ডট মোল ইনভার্স ডট K⁻⁻1। এরপরে 3.3 বলা আছে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে বস্তুর অসৎ সমশিষ্ট ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো, বই থেকে তোমরা এটা পেয়ে যাবে। এরপরে অথবা প্রশ্ন ছিল প্রয়োজনীয় রশ্মি চিত্র সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার কারণ প্রকৃতি বর্ণনা করো ও তার প্রতিকারের উপায়। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার কারণ এবং প্রকৃতি এবং প্রতিকার, এটা আমরা লিখবো এভাবে। সেখানে তার কারণ লিখবো, প্রকৃতি এবং প্রতিকার লিখবো। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে 3.4 ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো। তো ফিউজ তারের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবে। এরপরে 3.5 C2H2 এর লুইস ডট আঁকো, অর্থাৎ অ্যাসিটিলিনের লুইস ডট তোমরা এটা আঁকবে। এরপরে যোজ্যতা কক্ষ ও যোজক ইলেকট্রন বলতে কী বোঝো, যোজ্যতা কক্ষ যোজক ইলেকট্রন সম্পর্কে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল সমযোজী বন্ধন কাকে বলে, কয় প্রকার ও কী কী। সমযোজী বন্ধন লিখবে যখন দুটি পরমাণু ইলেকট্রন ভাগাভাগি করে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলা হয়। এবং এর প্রকার কী, একক সমযোজী বন্ধন, দ্বিসমযোজী বন্ধন, ত্রিসমযোজী বন্ধন, অর্থাৎ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, ডাবল কোভ্যালেন্ট বন্ড এবং ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। এরপরে প্রশ্ন দেওয়া আছে 3.7 নাইট্রোলিন প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। নাইট্রোলিন প্রস্তুতির যে শর্ত এবং বিক্রিয়া তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, সেটা বলা হয়েছে যে কার্বন বিজারণ পদ্ধতির মূলনীতি সমীকরণ সহ লেখো। কার্বন বিজারণ পদ্ধতির মূলনীতি তোমরা লিখবে এবং সমীকরণ দেবে। অথবা প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে 3.8 জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক 2E বলা হয় কেন। তো কেন বলা হয়, খনিজ তাকে কেন খনিজ বলা হয় এবং আকরিক কেন বলা হয় সেটা লিখবে। এরপরে প্রশ্ন দেখো, সেটা বলা হয়েছে যে 3.9 সমগুণীয় শ্রেণী কাকে বলে। সমগুণীয় শ্রেণী লিখবে একই সাধারণ রাসায়নিক গঠন বিশিষ্ট এবং অনুরূপ রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগের শ্রেণীকে সমগুণীয় শ্রেণী বলে। এবং এর তোমরা উদাহরণ দেবে CH4 C2H6 C3H8 ইত্যাদি। অথবা দিয়ে প্রশ্ন ছিল CH3 CH2 CHO এর IUPAC নাম লেখো, সেটা হবে প্রোপানল। হ্যাঁ, এটা তো লিখবে। তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল এই অবধি, অর্থাৎ এটা আমাদের বিভাগ গ। এর পরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা আমাদের অঙ্ক করে দেওয়া হয়েছে 4 পয়েন্ট, এখানে 2 দাগের অঙ্ক। CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 H2O উৎপন্ন হয়। সেখানে 50 গ্রাম CaCO3 এর থেকে 55.5 গ্রাম CaCl2, 22.0 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। তো এভাবে অঙ্কটা তোমরা শুরু করবে যে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি বিক্রিয়ক পদার্থের ভর সমান সমান বিক্রিয়ক পদার্থের ভর। এবং দেখো তাহলে তারপর লাইন কী লিখবো, বিক্রিয়ক পদার্থের ভরের জায়গায় লিখবো CaCO3 এর ভর এবং HCl এর ভর। সেখান থেকে হবে কি CaCl3 এর ভর, CO2 এর ভর এবং H2 এর ভর। তো সেখানেই বলা হয়েছে সেটা হলো। এবং এখানে আমরা প্রত্যেকটার মান বসালে আমাদের HCl এর ভর আমাদের বেরিয়ে আসবে কত, 36.5 গ্রাম। এরপরে আমাদের কী করতে হবে, আমাদের HCl এর আণবিক ভর বার করতে হবে। তো HCl এর আণবিক ভর কত হবে, এটা হবে। এবং তাহলে 36.5 গ্রাম HCl সমান 1 গ্রাম। 1 মোল HCl হলো, এর আণবিক ভর যেহেতু এত হবে 36.5, তাহলে এটা হবে 1 মোল HCl। তাহলে 36.5 গ্রাম HCl প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হবে কত, 1 মোল। এরপরে যে অঙ্কটা ছিল
আমরা এই বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো সেখানে আমরা শুধু অঙ্কগুলো করে দেবো, বাকি আর প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে বই থেকে বা অন্য কোনো সহায়িকা বই থেকে, যে কোনো সহায়িকা বই থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে, সেই জন্য আমরা অঙ্কগুলো শুধু করে দিচ্ছি এখান থেকে বিভাগ ঘয়ের। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে সমীকরণ কী হবে, C + O2, সেখান থেকে CO2 হবে এবং C এর 12 গ্রাম, CO2 কত 12, C এর 12, অক্সিজেনের কত 16 × 2 অর্থাৎ 44 গ্রাম। তাহলে 12 গ্রাম সিকে পোড়ালে 12 গ্রাম সিকে অর্থাৎ 12 গ্রাম কার্বনকে পোড়ালে CO2 উৎপন্ন হবে কতটা, 44 গ্রাম। দেখো এখানে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে পুড়লে কী হবে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই 12 গ্রাম কার্বন যদি অক্সিজেনের সাথে পড়ে তাহলে আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এখানে। তাহলে সেটাই আমরা লিখেছি যে 12 গ্রাম কার্বনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম। তাহলে 24 গ্রাম, এখানে বলা 24 গ্রাম বলা হয়েছে, তাহলে 24 গ্রাম পড়ালে কত হবে, 88 গ্রাম হবে। আমরা গ্রাম বার করলাম এটা। এবং তারপর আমাদের কী করতে হবে, যে পরিমাণ CO2 উৎপন্ন হয় সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে আমাদের আবার আমরা দ্বিতীয় সমীকরণ কী লিখব, CaCO3 + 2HCl = CaCl2 + CO2 + H2। তোমাদের এই সমীকরণটা জানতে হবে, নাহলে তোমরা করতে পারবে না। তো এখানে দেখো CaCO3 কত গ্রাম, 100 গ্রাম, এবং কার্বন ডাইঅক্সাইড কত 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 পেতে হলে CaCO3 প্রয়োজন কত, 100 গ্রাম। এই 44 গ্রাম CO2 পেতে কত গ্রাম CaCO3 দরকার, 100 গ্রাম দরকার। তাহলে এবং 88 জন্য আমাদের কত দরকার সেটা বার করতে হবে। নিয়মে বার করলে আমাদের 200 গ্রাম আসবে। এই 44কে 2 দিয়ে কাটলে 44 × 2, তাহলে 100 × 2 200। তাহলে নির্ণেয় CaCO3 এর পরিমাণ 200 গ্রাম। এরপরে দেখা একটা অঙ্ক ছিল, সেখানে 4.4-এ একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি হলে দেখা হয়েছে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তার প্রদত্ত কী দেওয়া আছে, দেওয়া আছে 30 ডিগ্রি এবং I1 দেওয়া আছে 60, এটা হচ্ছে আপতিত হলো এবং আমাদের যে ডেল্টা 30 ডিগ্রি এবং I2টা আমাদের বার করতে হবে। এবং তাহলে আমরা কি জানি, ডেল্টা = I1 + I2 - A, সেখানে ভ্যালুগুলো বসালে আমাদের I2 এর মান 0 আসবে। এখানে I2 0 অর্থাৎ কি, প্রিজমের দ্বিতীয় তল দিয়ে নির্গমন কোণ 0। এটি সম্ভব যখন রশ্মিটি দ্বিতীয় তলের অভিলম্ব বরাবর নির্গত হয়, আবার অভিলম্ব তলের সঙ্গে লম্ব থাকে, অতএব রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, এটা প্রমাণিত হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, এটা একটা অঙ্ক দেওয়া অথবা দিয়ে প্রশ্ন দেওয়া ছিল 4.4-এর, যে একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রাখলে সমশিষ্য প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটির 3 গুণ বিবর্ধন হলে এবং বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব 12 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, এটা এবং এটা। নেক্সট তাহলে আমরা চিত্র অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আমাদের ছবিটা আঁকলাম এবং প্রশ্ন অনুযায়ী আমরা কী পেলাম, কী বলতে পারি, H1 = 3 সেন্টিমিটার। তাহলে এই যে H1 এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর H3 হচ্ছে কি 3 গুণ বিবর্ধিত, 3 গুণ। তাহলে কত হবে, H2টা 3 × 3 অর্থাৎ 9। তাহলে রৈখিক বিবর্ধন কত, আমরা জানি কি, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য 3 × 3 H2 এবং H1 কত, এটা। তাহলে আমাদের কত হবে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে আমাদের এটা। এরপরে কি লিখবো আমরা, আবার কি জানি, V - U কত, 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তাহলে সেখানে এবার V = 12 + U, এবং আমরা কি লিখতে পারি যে M = কি হয়, V/U আমরা লিখতে পারি। সেখানে আমরা M এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, এবং এই যে এই V এর জায়গায় কী লিখবো, 12 + U লিখবো, আর নিচে তো U আছে, তাহলে ইউকে এবারে গুণ করবো এদিকে। তাহলে 3U = 12 + U, 3U, এই ইউটা এদিকে বাম দিকে নিয়ে যাবো, তাহলে 3U - U = 12, তাহলে 2U = 12, U = 6। তাহলে U এর মান যদি 6 বেরোয়, তাহলে আমরা এখানে V = 12 + U, এখানে আমরা বসিয়ে দেবো ভ্যালুটা। তাহলে 12 + 6 18, তাহলে আমাদের বস্তু দূরত্ব 6 সেন্টিমিটার বেরোবে এবং প্রতিবিম্ব দূরত্ব কত, 18 সেন্টিমিটার বেরোবে, এটা এবং এটা। তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা। তাহলে দেখো আমাদের এখানে এই প্রশ্নগুলি ছিল, এই অঙ্কগুলি ছিল বিভাগ ঘয়ের মধ্যে। তো বিভাগ ক, খ, গ আলোচনা করলাম এবং ঘয়ের মধ্যে যে অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্কগুলো আমরা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার আছে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।